প্রিয় ভাই বোনেরা, কি খবর তোমাদের? আমি তোমাদের ফ্রেন্ডসরা চলে এসেছি ইউনিট নাম্বার 3, অর্থাৎ নিউটনের গতিসূত্র নিয়ে। আর এখানে চাপের কোনো ব্যাপার নেই, কারণ প্রতিটা ক্লাস অনেক সহজ আর অনেক বেশি মজার সাথে হতে চলেছে। আবার প্রতিবারের মতো একটাই কথা, যদি ক্লাসের মধ্যে কোথাও কোনো রকম প্রবলেম বা ডাউট থেকে যায়, তোমরা কিন্তু কমেন্ট আমাকে জানাতে ভুলো না। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বিষয় বস্তু। দাদা দাদা নিউটনের গতিসূত্রগুলিকে বোঝার আগে আমাদের দুটি ভৌত রাশি সম্পর্কে জানা উচিত। একটা হচ্ছে বল, আর একটা হচ্ছে ভরবেগ। তাই আমরা প্রথমে জানবো বল বা ফোর্স আসলে কি জিনিস। দেখো ভাই, মনে করো একটা ঘরে আলুর বস্তা রাখা আছে, আর আমার বাবা বলল সেই আলুর বস্তাটা এই ঘর থেকে এই ঘরে নিয়ে যেতে হবে। তাহলে আমি এখন কি প্রয়োগ করে এই কাজটিকে সম্পন্ন করব? অর্থাৎ আমাদের এই আলুর বস্তাটিকে এই ঘর থেকে এই ঘরে আমি যেটি প্রয়োগ করে নিয়ে যাব, সেটি হচ্ছে আমাদের বল। এটা আমরা বলতে পারি কি না? অর্থাৎ আমি আমার আলুর বস্তাটিকে এই ঘর থেকে এই ঘর নিয়ে যাই, যেটি প্রয়োগ করে সেটি হচ্ছে আমার বল, আমার শরীরের বল। ঠিক কি না? একদম ঠিক। আবার এই ঘর থেকে এই ঘরে যদি আমরা একটা টেবিলকে নিয়ে যাই, তাহলে সেই টেবিলটিকে আমরা যেটি প্রয়োগ করে নিয়ে যাব, সেটি হচ্ছে আমাদের বল। সিম্পল জিনিস। একদম ঠিক। তাহলে আশা করি বল সম্পর্কে আর কোনো প্রবলেম নেই, ঠিক কিনা? একদম। আবার বলছি, দেখো ভাই, আমাদের এই ঘরে স্থির বস্তু আলুর বস্তা, একটা টেবিল আছে। আবার সেই আলুর বস্তাটাও স্থির, টেবিলটাও স্থির। তো সেই দুটা স্থির বস্তুকে আমরা এই ঘর থেকে এই ঘরে নিয়ে যাচ্ছি, যেটি প্রয়োগ করে সেটি হচ্ছে আমাদের বল। যখন আমরা আলুর বস্তাটা কাঁধে করে এই ঘর থেকে এই ঘরে নিয়ে যাচ্ছি, মানে কি শরীরের বলটা আমরা প্রয়োগ করছি। মানে আমাদের এই স্থির বস্তুটার অবস্থানটা পরিবর্তন করার জন্য আমরা যেটি প্রয়োগ করছি সেটি হচ্ছে বল। এইভাবে তো বলতে পারি। একদম ঠিক। আবার আমাদের টেবিলটা এই ঘর থেকে এই ঘরে আমরা যদি ঠেলে ঠেলে নিয়ে যেতে চাই, অর্থাৎ আমাদের স্থির বস্তু টেবিলটার অবস্থান এখান থেকে এখানে, অর্থাৎ এই টেবিল বা স্থির বস্তুর অবস্থানটি পরিবর্তন করার জন্য আমরা যেটি প্রয়োগ করছি সেটা হচ্ছে আমাদের বল। ঠিক কিনা? বুঝতে পারছো তো কি বলতে চাইছি? একদম ঠিক। মানে এখান থেকে আমরা পরিষ্কার বলতে পারি যে আমাদের একটি স্থির বস্তুর অবস্থান পরিবর্তন করার জন্য আমাদের আমাদের যেটি প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে আমাদের বল। মানে বলতে পারি যে আমাদের একটি স্থির বস্তুকে গতিশীল করার জন্য, আবার বলছি, স্থির বস্তুটিকে আমরা এখান থেকে এইখানে নিয়ে যাচ্ছি, সেটাও কি একটা বল প্রয়োগ করে করে। তো সেই বলটা যখন আমরা প্রয়োগ করছি, তখন অবশ্যই আমাদের এই স্থির বস্তুটা গতিশীল হচ্ছে, তারপর গতিশীল হয়ে হয়ে এখানে চলে গেল। মানে বলতে পারে কি যে আমাদের একটি স্থির বস্তুকে গতিশীল করতে হলে আমাদের কিন্তু বল প্রয়োগ করতে হয়। তারপর যখনই আমরা এই গতিশীল এই স্থির বস্তুটির উপর বলটা প্রয়োগ করে একে গতিশীল করলাম, তারপর সেই গতিশীল বস্তুটিকে যখনই আমরা এইখানে নিয়ে এলাম, তারপর আমরা যদি আমাদের এই বলটাকে হাঁটাই দিই এখান থেকে, তখন কি হবে? সেই বস্তুটা আবার স্থির থেকে যাবে। এটা বলতে পারে কিনা? মানে এখানে আমরা পরিষ্কার বলতে পারছি এই জিনিসটা যে একটি স্থির বস্তুকে গতিশীল করতে গেলে আমাদের যেটি প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে বল। মানে বলতে পারি এই কথাটা যে একটি স্থির বস্তুকে গতিশীল করতে হলে আমাদের বল প্রয়োগ করতে হয়। ঠিক কিনা? একদম ঠিক। মনে করো এখানে আমার জলের বোতলটা আছে, এবার সেই জলের বোতলটা একদম স্থির আছে, আছে কিনা? একদম। এবার সেই স্থির জলের বোতলটাকে যদি আমি গতিশীল করতে চাই,
বা আমাদের এই বস্তুটা যদি আমি অবস্থানটা পরিবর্তন করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একটা বল প্রয়োগ করতে হবে। সেই বলটা আমি হাতের সাহায্যে অর্থাৎ আমার হাড়ের যে যান্ত্রিক বল সেই বলটা প্রয়োগ করছি, আর এই স্থির বস্তুকে গতিশীল করে দিলাম, আবার অবস্থানটার পরিবর্তন করে দিলাম। আগে এইখানে ছিল, এখন এইখানে পৌঁছে গেল। আশা করি বল কি জিনিস এই সম্পর্কে জীবনেও তুমি ভুলবে না। যদি কোনো সমস্যা বা প্রবলেম হয় তাহলে প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য মেরে ভাই। ওকে ওকে দাদা, তাহলে কি আমরা একটি বস্তুর অবস্থান পরিবর্তন করার জন্য যেটি প্রয়োগ করি সেটা হচ্ছে বল, বা বলতে পারি একটি স্থির বস্তুকে গতিশীল করতে গেলে আমাদের যেটি প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে আমাদের বল। মানে যদি একটা স্থির বস্তু থাকে সেই স্থির বস্তুটিকে আমরা গতিশীল করতে পারবো তখনই যখন আমরা একটি বল প্রয়োগ করব। ওকে ঠিক আছে, আবার আরেকটা কথা শোনো, কিরকম দেখো দেখো দেখো, মনে করো মনে করো একটা গাড়ি প্রচন্ড স্পিডে আমাদের দিকে আসছে এবং এইখানে একটা পোল দাঁড়িয়ে আছে বা পোল খুঁটা আছে। তো এখন যদি আমাদের এই গাড়িটা এই পোলটাতে বজর দেই, মানে কি প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, যেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। এই সম্পর্কে বলা উচিত নয় আমার, তা বললাম যাতে বেশি আরো ইন্টারেস্টিং লাগে। আর আশা করি আমরা নিউটনের গতিসূত্রগুলিকে ক্লাস 9-এ পড়ে নিয়েছি, ঠিক কিনা? একদম ঠিক। তাহলে দেখো এই যে গাড়িটা গতিশীল আছে, তো এই গতিশীল গাড়িটাকে আমরা স্থির করতে চাইলে আমাদের অবশ্যই আগে থেকে একটা বল প্রয়োগ করতে হবে। সেই বলটা প্রয়োগ করছে আমাদের এই পোলটা। বলতে পারি কিনা? আবার ঠিক বলতে পারি কিনা? বলো বলো কিনা? বলতে পারি কিনা? অফকোর্স বলতে পারি। বা আমার কাছে যদি একটা অনেক বড় ফুটবল আসে এবং সেই ফুটবলটাকে যদি একটা গোলকিপার ধরতে চায়, মানে কি একটা প্রচন্ড গতিতে আসা একটা ফুটবলকে আমরা বা আমাদের যে গোলকিপার সেটি হাতের সাহায্যে ফট করে ধরে নিচ্ছে একটা বল প্রয়োগ করে। মানে আমাদের এই যে প্রচন্ড গতিতে আসা একটা ফুটবলকে আমাদের গোলকিপার দুটো হাত মিলে সেই বলটাকে, সেই গতিশীল ফুটবলটাকে ধরে নেয় কি করে? অবশ্যই সে একটা বল প্রয়োগ করে, আর বল প্রয়োগ করার ফলে সেই বস্তুটিকে সে ধরে নেয়। বলতে পারি কিনা? একদম কোনো সমস্যা আমাদের নেই, আশা করি না। মানে এখানে বলতে পারছি কি যে আমাদের স্থির বস্তুকে গতিশীল করতে গেলে আমাদের যেটি প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে বল, আবার আমাদের গতিশীল বস্তুকে স্থির করতে গেলে আমাদের যেটি প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে আমাদের বল। মানে একটা কথা পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের গতিশীল আছে একটা বস্তু, সেই গতিশীল বস্তুটার অবস্থার পরিবর্তন করছি। গতিশীল থেকে স্থির করতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হয়, আবার স্থির থেকে গতিশীল করতে গেলে আমাদের বল প্রয়োগ করতে হয়। এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। কোনো সমস্যা আছে কি? না, আর কোনো সমস্যা নাই। তাহলে বল কি জিনিস সেই সম্পর্কে আশা করি ধারণা কিছু হয়েছে মাইন্ডের মধ্যে। কোনো সমস্যা আমাদের নেই। আবার বলছি, যদি কোথাও সমস্যা হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাও। ওকে, চাপের কোনো ব্যাপার নেই, আমি আছি না, আমি অনেক শান্তশিষ্ট। ওকে, তোমরা আরামসে কমেন্ট আমাকে জানাও, আমি তোমাকে কথা দিচ্ছি না বুঝতে পারলে আবার বোঝাবো। তাহলে সিধা ঝাপটাই এখন আমরা একটা কথা বলতে পারি যে আমাদের কোন বস্তুর অবস্থান পরিবর্তন করতে গেলে বা একটি স্থির বস্তুকে গতিশীল করতে হলে বা একটি গতিশীল বস্তুকে স্থির করতে গেলে আমাদের যেটি প্রয়োগ করতে হয় সেটি হচ্ছে আমাদের বল। মানে বলতে পারি কি যে একটা বস্তুর বেগের পরিবর্তনের জন্য বল কিন্তু অনিবার্য। দেখো আমাদের এটা স্থির বস্তু, এবার সেই স্থির বস্তুটা বেগ কত? 0 আছে। এরপর যখনই আমরা সেই স্থির বস্তুটার ওপর বাইরে থেকে আমরা বল প্রয়োগ করব তখন কি হবে? সেই স্থির বস্তুটার বেগের পরিবর্তন হবে, মানে সেটা কি হবে? আগের দিকে এগিয়ে যাবে। তাহলে 5 মিটার/সেকেন্ড বা 10 মিটার/সেকেন্ড এইভাবে কি হবে? আমাদের বস্তুটার বেগের পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে বলতে পারি কি যে আমরা আমাদের বল বা ফোর্স
প্রয়োগ করে আমরা আমাদের একটি বস্তুর বেগের পরিবর্তন ঘটাতে পারি। একটা গতিশীল বস্তুর বেগ যদি 30 মিটার হয়, সেটি যদি আমাদের 30 মিটার পার সেকেন্ড একটা গতিশীল বস্তু যদি আমাদের এই দিকে ছুঁড়ে আসে এবং আমরা সেটাকে হাতে করে ধরার চেষ্টা করি, তাহলে কি হবে? আমি এই সাইড থেকে একটা বল প্রয়োগ করলাম আমার হাত দিয়ে, আবার সেই হাত দিয়ে যখনই বলটা প্রয়োগ করলাম তখনই সেই গতির বস্তুটা কিন্তু এখানে স্থির হয়ে গেল। মানে তখন তার কি হলো, 5 মিটার পার সেকেন্ড, তারপরে ধীরে ধীরে কি হবে, 0 মিটার পার সেকেন্ড, মানে সেটা কি হবে, আমাদের গতিশীল বস্তুটা আমাদের স্থির হয়ে যাবে। মানে বলতে পারে কি, যে আমরা আমাদের বস্তুর বেগের পরিবর্তন করছি বলের সাহায্যে। তাহলে কি, আমরা আমাদের যে কোনো বস্তুর বেগের পরিবর্তন করতে গেলে আমাদের একটা জিনিস প্রযুক্ত করতে হয়, সেই জিনিসটা হচ্ছে আমাদের বল। মানে আমরা বল প্রয়োগ করে যে কোনো বস্তুর গতি বেগের পরিবর্তন করতে পারি। কোনো সমস্যা আছে না? অর্থাৎ আমরা কিন্তু ত্বরণ ঘটাতে পারি বল প্রয়োগ করে, ত্বরণ ঘটাতে পারি বল প্রয়োগ করে। ঠিক আছে, মানে কি, বেগের পরিবর্তন ঘটছে, আমরা যখনই বল প্রয়োগ করছি তখন কি হচ্ছে, বেগের পরিবর্তন ঘটছে। স্থির বস্তু 0 মিটার পার সেকেন্ড বেগ থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি, বা আরো যত ইচ্ছা তত আমরা বেগটার পরিবর্তন করতে পারি আমাদের বল প্রয়োগ করে। মানে আবার পরিষ্কার করে বলছি যে আমরা বল প্রয়োগ করে যে কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটাতে পারি, অর্থাৎ বস্তুটির ত্বরণ ঘটাতে পারি। এই সম্পর্কে কোনো সমস্যা কিন্তু আমাদের নেই দাদা, অফকোর্স। আরে একটা কথা শোনো, দেখো ভাই, আমরা এখানে এক সাইড থেকে বলটা প্রয়োগ করছি তখন কিন্তু কি হচ্ছে, বেগের পরিবর্তন ঘটছে। আর এখন যদি আমরা একটা বস্তু নিই, এবার সেই বস্তুটার এদিক থেকেও আমরা যদি 20 নিউটন বল প্রয়োগ করি এবং এদিক থেকেও যদি আমরা 20 নিউটন বল প্রয়োগ করতে পারি বা বল প্রয়োগ করি, তখন কি হবে, এই বস্তুটার কি অবস্থার পরিবর্তন হবে? বা আমাদের এখানে একটা বস্তু আছে, এবার সেই বস্তুটাকে আমাদের কোন একটা ফ্যামিলি মেম্বার টানছে 10 নিউটন মানে 10 নিউটন বল দিয়ে, আর আমিও এই দিকে টানছি 10 নিউটন বল দিয়ে। মানে সমান এই দিকেও বল, সমান এই দিকেও বল, সমান এই দিকেও বল, সমান এই দিকেও বল। তাহলে এই রকম অবস্থায় আমাদের এই বস্তুটার কি অবস্থার পরিবর্তন হবে? না, হবে না। মানে এখানে আমরা বলতে পারি যে এক বা দুই বা আরো বেশি একাধিক বল প্রয়োগ করলে এবং সেই বলটা রেজাল্টেন্ট বল বা রেজাল্টেন্ট ফোর্স বা নেট বলটা যদি শূন্য হয়, তাহলে কি বলতে পারি, তাহলে সেই বলটার সাহায্যে কিন্তু আমাদের কোন বস্তুর অবস্থার পরিবর্তন হবে না, কোন বস্তুর অবস্থার পরিবর্তন হবে না। দেখো এদিকে, এইদিকে টানছে 10, এইদিকে টানছে 10, মানে 10 তো শূন্য হচ্ছে। মানে বলতে পারি কি, যে আমাদের এখানে রেজাল্টেন্ট ফোর্স বা নেট যে বল, একাধিক বল, একটা দুটা বা আরো প্রয়োগ করছে, এদিকে 10 করলাম, এদিকে 10 করলাম, ঠিক আছে, এরকম করলাম। তাহলে একাধিক বল যদি প্রয়োগ করি আমরা, তো সেই একাধিক বল প্রয়োগ করার পর সেই নেট বলটা যদি শূন্য হয়, তাহলে শূন্য নেট বলের জন্য আমাদের কোন বস্তুর বেগের পরিবর্তন ঘটে না বা ত্বরণ ঘটে না বা তার অবস্থার কিন্তু পরিবর্তন ঘটে না। এটা তোমরা মাথায় রাখবে। ওকে, আশা করি পরিষ্কার বুঝতে পারলে। তাহলে কি বলতে পারি, যে আমরা আমাদের একটা বস্তুর বেগের পরিবর্তন ঘটাতে চাইলে বা ত্বরণ সৃষ্টি করতে চাইলে আমাদের যেটি প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে বল। এবং যদি আমাদের কোন একটা জায়গায় কোন একটা বস্তুর ওপর একাধিক বল প্রয়োগ করা হয়, তাহলে সেই একাধিক বলের যদি রেজাল্টেন্ট ফোর্স বা আমাদের নেট বলটা শূন্য হয়, যদি শূন্য না হয় তাহলে সেটার অবস্থার পরিবর্তন ঘটবে। বাট যখন দেখছি এদিকে থেকে 10, এদিকে থেকে 10, মানে শুরু থেকে একাধিক এরকম বল প্রয়োগ করছে, আর আমাদের টোটাল একাধিক বলের যে নেট বল বা টোটাল যে রেজাল্টেন্ট ফোর্স সেটা যদি আমাদের শূন্য হয়, তাহলে আমাদের কোন বস্তুর কিন্তু অবস্থার পরিবর্তন ঘটবে না, অর্থাৎ তার বেগের পরিবর্তন হবে না বা তার মধ্যে কিন্তু ত্বরণ সৃষ্টি হবে না। আশা করি বেগ সম্পর্কে কোনো সমস্যা নেই। যদি বেগ সম্পর্কে কোনো সমস্যা থাকে এখন পর্যন্ত, প্লিজ কমেন্ট আমাকে জানাও, কারণ আমাদের বলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে নিউটনের যতগুলা গতিসূত্র আছে প্রত্যেকটাই কিন্তু আমাদের বল শব্দটি আছে, মাথার মধ্যে রাখো। আমাদের নিউটনের যে ফার্স্ট গতিসূত্র কি আছে রে, যদি আমরা কোনো একটা বস্তুর উপর বল না প্রয়োগ করি, বল আসছে কি নাই, একদম। তো আমরা যদি কোনো একটা বস্তুর উপর বল না প্রয়োগ করি, তাহলে সেই বস্তুটার
অবস্থার পরিবর্তন হবে না, অর্থাৎ স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। আবার আমাদের নিউটনের দ্বিতীয় যে গতিসূত্র সেখানে দেওয়া আছে F সমান ma, অর্থাৎ F হচ্ছে কি আমাদের বল। আবার আমাদের কিরে আবার আমাদের নিউটনের যে তৃতীয় গতিসূত্র আছে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেখানে কিন্তু আমাদের বল শব্দটি উচ্চারণ না হলেও ওইখানে কিন্তু বল আমরা খুঁজে পাচ্ছি। ক্রিয়া হচ্ছে কি, ক্রিয়া দেখা যাচ্ছে না, ক্রিয়া প্রতিক্রিয়া ওইটা হচ্ছে ওটা বল। ওকে, সেই সম্পর্কে আমরা জানবো। তাহলে চলো আমরা এখন বলস বা ফোর্স কি জিনিস সেই সম্পর্কে বুঝতে পেরেছি। এরপর আমরা ভরবেগ বা মোমেন্টাম কি জিনিস সেই সম্পর্কে বুঝবো। সেটা অনেক সহজে। ওকে, একদম আরো বেশি মজার সাহায্যে আমাদের এই যে বলটা আছে না, বল সাপোর্ট, সেখানে তো বেশি মজা লাগলো না, কিন্তু আরো বেশি মজা আছে আমাদের ভরবেগ বা মোমেন্টাম দেয়। ঠিক আছে, একদম হিরোগিরি না করে পরিষ্কার করে বোঝার চেষ্টা করো। আশা করি মাথার মধ্যে এমন সেট হবে যে জীবনে তোমরা আর ভুলবে না। ওকে, চলো তাহলে ভরবেগ বা মোমেন্টাম সম্পর্কে বোঝা যাক। আরে ইয়ার, এখানে বলেই দিচ্ছে ভরবেগ মানে ভরও আছে আবার বেগও আছে। क्या बात है, নাম থেকেই বুঝতে পারছি ভরবেগ মোমেন্টাম ইয়ার। ওকে, তো দেখো ভাই, যদি বলা হয় ভরবেগের সংজ্ঞা কি, তাহলে জানো কি বলতে পারি, যে ভর ও বেগের সমন্বয়ে কোন গতিশীল বস্তুতে যে নতুন একটি গতি ও ধর্মের সৃষ্টি হয় সেটিকে বলা হয় ভরবেগ। আবার বলছি, দেখো এখানে কি আছে, ভরবেগ আছে, তো কি হচ্ছে ভর বেগ। ওকে, এই ভর একটা বস্তু আছে, ঠিক আছে, আবার সেই বস্তুটার যদি গতিশীল থাকে বস্তুটা, তাহলে কি বলতে পারি যে আমাদের এই বস্তুর মধ্যে বেগ আছে, গতিশীল আছে মানে বেগ আছে, ভেলোসিটি আছে, অফকোর্স অফকোর্স। ওকে, কি আছে যে একটা বস্তু আছে, সেই বস্তুটা বেগ আছে, এবং আমরা জানি যে প্রত্যেকটা বস্তুরই কিন্তু ভর আছে, মানে অফকোর্স এটা গতিশীল থাকুক বা না থাকুক, এই বস্তুটা এখন গতিশীল আছে মানে এর মধ্যে বেগ আছে, এবং আমরা জানি এই বস্তুটার ছোট খাটো অল্প স্বল্প হলেও একটা ভর আছে, ঠিক কিনা? তো আমাদের একটা গতিশীল বস্তুর বেগ আর ভরের সমন্বয়ে যে নতুন একটা গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুটার ভরবেগ বলা হয়। যদি কোনো সমস্যা হয় না বুঝতে, তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আমাদের ক্লাসটা এই মাত্র শুরু হয়েছে, এবার তো আমরা বুঝবো না, চিন্তার কোনো কারণ নেই, একদম সিম্পল জিনিস। তাহলে কি সংজ্ঞা আমরা বলতে পারি যে ভর ও বেগের সমন্বয়ে, ভর ও বেগের একটি বস্তুর ভর ও বেগের সমন্বয়ে, ভর ও বেগের সমন্বয়ে, ভর ভর ও বেগের সমন্বয়ে, ভর ও বেগের সমন্বয়ে কোন গতিশীল বস্তুতে যে গতি ও ধর্মের সৃষ্টি হয় তাকে ওই বস্তুর ভরবেগ বা মোমেন্টাম বলা হয়। समझ গেছো? একদম ঠিক। তো দেখো ভাই, আমাদের এই বস্তু যে ভরবেগটা আছে না, তো আমাদের এই যে ভরবেগ আছে, ভরবেগ সমান আমরা বলতে পারি জানো কি, ভর ইনটু বেগ বলতে পারি। ঠিক আছে, মানে কি বলতো, আমাদের কোন বস্তুর ভরবেগ তার ভর এবং বেগের গুণফলের সমান হয়। ঠিক আছে, বুঝতে পারছো তো? আর আমরা তো নাম থেকে বুঝতে পারছি যে এর নামই হচ্ছে ভর বেগ, মানে ভর আর বেগ কি হচ্ছে, ঠেসা ঠেসি হয়ে আছে, চিপকে আছে। আর চিপকে যোগে থাকে না, যোগে কিন্তু চিপকে থাকে না, চিপকে থাকে আমাদের গুণে। আর তাহলে কি বলতে পারি যে আমাদের কোন বস্তুর ভরবেগ, সেই বস্তুটার আমাদের কোন একটা বস্তুর ভরবেগ সেই বস্তুটার ভর এবং বেগের গুণফলের সমান হয়। অর্থাৎ আমাদের যদি একটা এখানে বস্তু আছে, এবার সেই বস্তুটা মনে করো গতিশীল আছে, তো এই গতিশীল বস্তুটার যদি বেগ হয় ভি এবং এই বস্তুটার ভর যদি হয় এম, তাহলে আমরা এখানে ভরবেগ সমান বলতে পারি, ভরবেগ বা মোমেন্টাম সমান আমরা পরিষ্কার বলতে পারি যে কি হতে পারি, এম ইন্টু ভি বলতে পারি, ভর ইন্টু বেগ হয়ে গেল ভরবেগ বা মোমেন্টাম। ওকে, ঠিক না? আমাদের একটা বস্তু আছে, তো বা সেই বস্তুটা গতিশীল আছে, মানে একটা গতিশীল বস্তুর যদি বেগ হয় ভি
এবং সেই গতির বস্তুটা যদি ভর হয় m, তাহলে আমরা ভরবেগ সমান বলতে পারি কি ভর ইনটু বেগ, মানে m ইনটু v। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর এখানে লক্ষ্য করো যে আমাদের বস্তুর যে ভরবেগ আছে না, সেই বস্তুর ভরবেগ বা আমাদের বস্তুর ভরবেগ বস্তুটির ভর এবং বেগ দুটির উপরে কিন্তু নির্ভরশীল। ঠিক আছে কিনা? পরিষ্কার দিতে পারছি যে আমাদের একটা বস্তুর ভরবেগ, তার ভর আর বেগ দুটো ভৌত রাশির উপরেই কিন্তু নির্ভরশীল আছে। ভরের উপরেও নির্ভরশীল আছে আর বেগের উপরেও নির্ভরশীল আছে। যদি আমাদের বেগের পরিবর্তন হয় তাও কিন্তু বস্তুটির আমাদের ভর বেগের পরিবর্তন হবে। আবার যদি বস্তুটির ভরের পরিবর্তন হয় তাও কিন্তু তার ভর বেগের পরিবর্তন হবে। মানে পরিষ্কার এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি বস্তুর ভরবেগ, বস্তুটির ভর এবং বেগ উভয়ের অপরে কিন্তু সমান সমান নির্ভরশীল। দাদা ঠিক তো? একদম ঠিক। বাড়িয়া 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 বাড়িয়া। আশা করি মাথার মধ্যে যাচ্ছে যে ভরবেগ আসলে কি জিনিস। ঠিক 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 কিনা? আরো জানবো আমাদের ভর বেগের ধারণা বা কনসেপ্ট অফ মোমেন্টাম, সেই সম্পর্কে আমরা বুঝবো। অনেক সিম্পল জিনিস, ভরবেগ কি জিনিস, ভরবেগ কেন জানা প্রয়োজন, সেটাও আমরা বুঝবো। ঠিক আছে, রিল্যাক্স থাকো, চিন্তার কোনো কারণ নেই। এটা আমরা ভালো করে বুঝছি, তার কারণ কি এই যে রয়েছে বল আর ভরবেগ, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারটার জন্য। এই যদি সম্পর্কে আমরা যখনই জেনে যাবো ভালো করে, তখন কিন্তু আমাদের আর কোনো প্রবলেম হবে না নিউটনের গতিসূত্রগুলিকে নিয়ে। ওকে, আর একটা কথা, তোমরা কি বিরক্ত হচ্ছ? যদি ক্লাসের মধ্যে বিরক্তি সৃষ্টি হয় বা ঘুম আসে, প্লিজ তাও কমেন্ট আমাকে জানাও, কারণ পরে ক্লাস যাতে আর বিরক্তিকর না হয় সেই সম্পর্কে আমি পুরো খেয়াল রাখবো। চিন্তার কোনো কারণ নাই। ওকে, চালিয়ে বস। দেখো ভাই, তো এখন যদি আমরা ভরবেগ যেটা আছে, তো এই ভরবেগটার রাশি সম্পর্কে জানতে যাও, ভরবেগ আমাদের স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি, সেটা তোমরা চোখ বন্ধ করেই বলতে পারবে। কিরকম দাদা? দেখো, আমাদের ভরবেগ সমান আমরা কি জানি? ভরবেগ সমান আমরা জানি আমাদের ভর ইনটু বেগ, যেখানে আমাদের ভর হচ্ছে একটা স্কেলার রাশি এবং বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। আর আমরা জানি যখনই একটা স্কেলার রাশি এবং একটা ভেক্টর রাশির গুণ হয়, তখন আমাদের যে নতুন রাশিটি উৎপন্ন হয় সেটি হয় একটি ভেক্টর রাশি। মানে আমাদের একটি স্কেলার রাশির সঙ্গে একটি ভেক্টর রাশি গুণ করা হলে আমাদের নতুন যে রাশিটি সৃষ্টি হয় সেই রাশিটি হয় কি একটা ভেক্টর রাশি। মানে আমরা এখানে বলতে পারি ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। যেহেতু আমরা জানি ভরবেগ সমান হচ্ছে ভর ইনটু বেগ, আর আমাদের এখানে ভর হচ্ছে কি স্কেলার রাশি এবং বেগ হচ্ছে যেহেতু ভেক্টর রাশি, তাই বলতে পারি কি যে আমাদের ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। ওকে, আর ভেক্টর রাশি কাকে বলা হয়? ভেক্টর রাশি তাকে বলা হয় যে রাশির মান এবং অভিমুখ দুটোই আছে। মানে আমাদের কোন একটা বস্তুর ভরবেগ যেটা আছে না, ধর্মটি, আমাদের কোন একটা বস্তুর ভরবেগের কি আছে, মানও আছে। কি আছে রে? মানটাও আছে। আবার সেই ভরবেগটা দিকও আছে। তো ভরবেগের দিক কোনটা? এই যে আছে ভর আর বেগ, তাদের মধ্যে কোনটা একটা ভেক্টর রাশি, তাহলে পরিষ্কার বলতে পারবো যে বেগ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তো বলতে পারি কি যে আমাদের বেগের যে দিকটা, সেই দিকটাই হচ্ছে আমাদের ভরবেগের দিক। মানে আমাদের কোন একটা বস্তু আছে, এবার সেই বস্তুটা যদি এই দিকে গতিশীল থাকে, অর্থাৎ সেই বস্তুটার বেগ যদি, বেগের দিক যদি এই দিকে হয়, তাহলে আমাদের ভরবেগ বা মোমেন্টামের যে দিকটা সেটা কিন্তু আমাদের এই দিকেই হবে। এটা মাথায় রাখবে। মানে কি বলতে পারি যে আমাদের কোন একটা বস্তুর বেগের যে দিকটা, সেই দিকটাই হয় আমাদের ভরবেগের দিক। ঠিক আছে, তাহলে আবার পরিষ্কার করে বলছি যে আমাদের গতিশীল থাকা গতিশীল থাকা কোন একটা বস্তুর বেগ আমাদের গতিশীল থাকা, বা বলতে পারি ভর ও বেগের সমন্বয়ে গতিশীল থাকা কোন একটা বস্তুর নতুন যে একটা গতীয় ধর্মের সৃষ্টি হয়, সেই গতীয় ধর্মটিকে বলা হয় ভরবেগ। মানে ভরবেগ সমান বলতে পারি কি, ভরবেগ সমান আমরা পরিষ্কার বলতে পারি ভর ইনটু বেগ। ঠিক আছে, এবং এখান থেকে বলতে পারি যে আমাদের ভরবেগ শুধুমাত্র ভরের উপর বা বেগের উপর নির্ভরশীল নয়। আমাদের ভরবেগ, ভর এবং বেগ, আমাদের ভরবেগ একটা বস্তুর ভরবেগ, সেই বস্তুটার ভর এবং বেগ দুটি
বস্তুর অপরে বা দুটি ভৌত রাশির অপরে কিন্তু একদম নির্ভরশীল। মানে যদি আমাদের এই বস্তুটার বেগের পরিবর্তন হয় তাও কিন্তু তার ভরবেগের পরিবর্তন হবে, বা যদি বস্তুটার ভরের পরিবর্তন হয় তাও কিন্তু আমাদের ভরবেগের পরিবর্তন হবে। এবং আমাদের ভরবেগ হচ্ছে একটা স্কেলার রাশি নয়, ভরবেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। অর্থাৎ আমাদের ভরবেগের মান এবং অভিমুখ দুটোই আছে। ভেক্টর রাশি মানে কি, মান ও দিক বা অভিমুখ কিন্তু দুটোই আছে, ঠিক আছে। আর বলতে পারি যে ভরবেগের মান এবং দিক দুটোই আছে। ভরবেগের একটা মান হয়, মানে সংখ্যায় থাকে যে 5 মিটার পার কিছু থাকে, ঠিক আছে। আমরা যখন একক জানছি ততক্ষণ পর্যন্ত কি করে জানবো যে ভরবেগের মানটা কি হবে, ঠিক আছে কিনা? তাহলে চলো এর একক সম্পর্কে আমরা জানবো, তারপর আমরা আমাদের ভরবেগের মানটা লিখবো, তারপর আমরা এই ভরবেগের দিকটা জানিয়েই কি জানি যে আমাদের এই বস্তুটা যেদিকে গতিশীল আছে, অর্থাৎ আমাদের এই বস্তুটার বেগের যে অভিমুখ বা দিক, সেই দিকটাই হচ্ছে আমাদের ভরবেগের দিক বা অভিমুখ। সিম্পল জিনিস একদম। चलिए इसके बाद हम लोग जानेंगे ভর বেগের ধারণা সম্পর্কে বা কনসেপ্ট অফ মোমেন্টাম সম্পর্কে। ওকে, মানে ভরবেগ আসলে কি জিনিস বা কেন আমাদের ভরবেগ প্রয়োজন সেই সম্পর্কে আমরা এখন বুঝবো। আর তুমি লজিক্যালি বলবে সেটা কি পসিবল নাকি ইম্পসিবল। ওকে, চলো ভাই দেখে নেওয়া যাক। ভরবেগের ধারণা, ভরবেগের ধারণা। ওকে 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 ওকে, চিন্তার কোনো কারণ নাই, একদম সিম্পল জিনিস। ভর বেগের ধারণা, ভরবেগ কি জিনিস সেই সম্পর্কে তোমরা এখন বুঝবে, ঠিক আছে। একদম একদম খুবই ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে, খুবই ইন্টারেস্টিং। ওকে, কনসেপ্ট অফ মোমেন্টাম। ওকে ওকে ওকে, এই সম্পর্কে জানা খুবই ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং করতে গেলে এটা কিন্তু মাথার মধ্যে তোমরা সেট করে নিয়ে যাবে, কারণ কি পুরো ইঞ্জিনিয়ারিংটা আমাদের ভরবেগ বা মোমেন্টাম সম্পর্কে আছে। ওকে, ঠিক আছে তো, চলো তাহলে দেখো ভাই। নাম্বার 1, ধরো আমাদের কাছে দুটি গাড়ি আছে। ওকে, দুটি মালগাড়ি আছে। এ হচ্ছে একটা মালগাড়ি, ছবিটি করে রাখতে পারছে কিনা, এ হচ্ছে একটা মালগাড়ি, ঠিক আছে। এবং আরেকটা আমাদের এখানে মালগাড়ি আছে, মালগাড়ি, ঠিক আছে। আরে ইয়ার বলো, ইয়ার বলো। ওকে, ঠিক আছে তো, ঠিক আছে দাদা। তো ধরো আমাদের একটি এবং দুটি দুটি মালগাড়ি আছে। কি আছে? দুটি মালগাড়ি আছে। এবং একটা গাড়ির মধ্যে আমাদের মাল লোড করা আছে, সে ধান হোক, গম হোক, চাল হোক, ছড় হোক, রড হোক, বাঁশ হোক, কিছু একটা আছে, ঠিক আছে। কি তাহলে আমরা এখানে দুটা লরি নিয়েছি, একটা লরি দুটো লরি নিয়েছি, ঠিক আছে। আবার সেই দুটা লরির মধ্যে আমাদের একটা লরিতে মাল লোড করা আছে আর একটা লরি খালি আছে। তাহলে বলো তো আমাদের এই গাড়িটা এখন বেশি ভারী আছে নাকি এই গাড়িটা এখন বেশি ভারী আছে? কোন লরিটা এখন বেশি ভারী আছে? তাহলে পরিষ্কার বলতে পারবো দাদা, যেহেতু আমাদের এই গাড়িটা আর এই গাড়িটা সেম সেম, মানে তাদের মধ্যে সেম সেম ভর ছিল, একই পরিমাণের ভর ছিল। তারপর আপনি কি করলেন? আপনি আমাদের এই গাড়িটার উপরে দমে মাল লোড করে দিলেন। মানে এখানে বলতে পারি কি যে আমাদের এই গাড়িটার ভরটা কিরে, এই গাড়িটার ভরটা বেশি এবং এই গাড়িটার ভরটা এখন কম। ওকে, ঠিক আছে। তো ধরে নাও যেহেতু আমাদের এই গাড়িটা অনেক বেশি ভারী আর এই গাড়িটা অনেক বেশি কম, সেটা মানে এই গাড়িটার ভরটা অনেক কম, সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা না আছে, কোনো সমস্যা তো নাই। তো এখন যদি আমাদের এই গাড়িটা এবং এই গাড়িটাকে আমরা একই বেগে সমবেগে চালাই, তো অর্থাৎ এই গাড়িটা যাচ্ছে কত, 50 মিটার/সেকেন্ড বেগে, আর এই গাড়িটাও যাচ্ছে 50 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে। পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা দুটা গাড়ি নিয়েছি এবং সেই গাড়ি দুটার মধ্যে একটা গাড়িতে আমরা মাল লোড করেছি। মানে এখানে আমরা বলতে পারছি যে আমাদের এই গাড়িটার ভরটা কম আর এই গাড়িটার ভরটা বেশি। এরপর আমরা এই দুটা গাড়িকে একই বেগে চালাচ্ছি, এইটাও 50 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে আর এই গাড়িটাও 50 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। তারপর যদি আমরা এই দিক থেকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, একই সময়ের মধ্যে এই গাড়িটাকে এবং এই গাড়িটাকে থামাতে চাই,
তাহলে কি করতে হবে? এই গতিশীল দুটা গাড়িকে থামাতে গেলে আমাদের কি প্রয়োগ করতে হয়? বল প্রয়োগ করতে হয় কিনা? অফকোর্স। তখন কিন্তু আমরা এই দুটা গাড়ির আগে বল প্রয়োগ করব এবং এই দুটা গাড়িকে আমরা একই সঙ্গে 2 সেকেন্ডের মধ্যে বা 3 সেকেন্ডের মধ্যে বা 5 মিনিটের মধ্যে এই দুটো গাড়িকে আমরা একই সঙ্গে থামাতে গেলে বলতো কোন গাড়িটার ওপরে বেশি বল প্রয়োগ করতে হবে? এই গাড়িটার ওপরে বেশি বল প্রয়োগ করব নাকি এই গাড়িটার ওপরে বেশি বল প্রয়োগ করব? বলো 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 বলো। পরিষ্কার বুঝতে পারছি যে যদি আমাদের কাছে একদম শুকনা বা একদম র্যাংটা একটা লোক, একটা পাতলা লোক দৌড়ে ওই দিক থেকে আসে না, তাহলে তাকে আমরা ফট করে ধরে নিব, মানে কম বল প্রয়োগ করব, তাতে কিন্তু আমরা সেই পাতলা লোকটাকে থামাতে পারবো। ঠিক কিনা? একদম ঠিক। কিন্তু যদি এখন অনেক মোটা একটা মটুয়া ছেলে দৌড়ে ওদিক থেকে আসে, অনেক একটা মোটা লোক দৌড়ে ওই দিক থেকে আসে, তো তখন কিন্তু সেই মোটা লোকটাকে থামাতে গেলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে, বা আমরা এতটাই বল প্রয়োগ করবো যে আমাদেরকে সেই মোটা লোকটা চাকা দিয়ে দিবে। ঠিক আছে কিনা? মানে এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের পাতলা লোকটার ভরটা হচ্ছে কম, তার জন্য আমরা সেই পাতলা লোকটাকে কম বল প্রয়োগ করে ধরে নিচ্ছি, এবং আমাদের মোটা যে লোকটা, সেই মোটা লোকটার ভরটা অনেক বেশি, তার জন্য আমরা সেই মোটা লোকটাকে অনেক বেশি বল প্রয়োগ করে থামাচ্ছি। ঠিক কিনা? বুঝতে পেরেছো কিনা? অফকোর্স। মানে এখানে বুঝতে পারছি যে আমাদের এই যে আমাদের এই গাড়িটা আর এই গাড়িটা সমবেগে অর্থাৎ একই বেগে এলেও আমরা আমাদের এই যে মাল গাড়িটা, যে গাড়ির মধ্যে মাল আছে, সেই মাল গাড়িটাকে আমরা থামাতে গেলে বেশি বল প্রয়োগ করতে হবে, এবং আমাদের এই এই খালি গাড়িটাকে থামাতে গেলে আমাদের কম বল প্রয়োগ করতে হবে। সেটা বলতে পারছি কিনা? একদম। কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের এখানে ভরটা, আমাদের এই গাড়ির ভরটা বেশি, তার জন্য আমাদেরকে বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, এবং আমাদের এই গাড়িটার ভরটা কম, তার জন্য আমাদের কি করতে হচ্ছে? কম বল প্রয়োগ করতে হবে। আবার বলছি পরিষ্কার করে যে আমাদের দুটো গাড়ি আছে, এবং সেই দুটো গাড়ির মধ্যে আমাদের একটা গাড়িতে মাল চাপানো আছে, মানে এই গাড়িটার ভরটা বেশি আর এই গাড়িটার ভরটা কম। এখন যদি আমাদের দুটো গাড়ি সেম সেম ভেলোসিটি নিয়ে আসে, একই স্পিডে যদি দুটো গাড়ি আসে, তাহলে এবং সেই দুটো গাড়িকে আসে, ঠিক আছে, আমাদের একই স্পিডে এই দুটো গাড়ি আসছে, এবং আমরা এই একই স্পিডে বা একই গতিবেগে আসা আমাদের দুটো গাড়িকে যদি আমরা একই সময়ের মধ্যে থামাতে চাই, তাহলে আমাদের বেশি ভারী যে গাড়িটা আছে, বেশি ভরযুক্ত গাড়িটার উপর বেশি বল প্রয়োগ করতে হয়, তবেই আমাদের কিন্তু দুটো গাড়ি একসঙ্গে একই সময়ের মধ্যে থামবে। ঠিক কিনা? একদম ঠিক। ভেরি গুড। হ্যাভ এ নাইস ডে। বুঝে গেছো তুমি তোমার ভরবেগ। ওকে, চলো তাহলে ভরটা জিনিসটা বুঝতে পারে যে আমাদের কোন একটা বস্তুর যদি ভরটা বেশি হয় না, তাহলে সেই বস্তুটাকে যদি থামাতে চায় বা সেই বস্তুটা যদি বেগের পরিবর্তন করতে চায়, তাহলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হয়। ঠিক কিনা? ऑफकोर्स। चलिए फिर 2 नंबर एग्जाम्पल देखते हैं, वो भी आसाम से, वो भी मजे से। ओके, तो চিন্তার কোনো কারণ নাই। ওকে, চলো এরপর 2 নম্বর এক্সাম্পল। মানে বুঝতে পারলে কি যে আমাদের একটা বস্তুর ওপর বা আমাদের একটা বস্তুর বেগের পরিবর্তন করতে চাইলে কিরে আমাদের বল প্রয়োগ করতে হয়, এবং যে বস্তুটার ভরটা বেশি তার উপর কিন্তু আমাদের বেশি বল প্রয়োগ করতে হয়। ঠিক কিনা? মানে ভরটা খুব ইম্পর্টেন্ট একটা বস্তুর জন্য। বুঝতে পারছি কিনা? অফকোর্স। বুঝতে পারলে তো? একদম ঠিক। এরপর 2 নম্বর এক্সাম্পল। মনে করো আবার আমরা দুটা গাড়ি নিয়েছি। ওকে, এই একটা গাড়ি, এই একটা গাড়ি, আবার এই একটা গাড়ি, সরি সরি একটা গাড়ি, আবার এই হচ্ছে একটা গাড়ি। ঠিক আছে, তো দেখো তো গাড়িগুলা কি সেম সেম আছে? প্রায় সেমই আছে। ওকে, ঠিক আছে। তো আমরা যদি এখন এই গাড়িটা, এই একটা খালি গাড়ি আর একটা খালি গাড়ি নিই, মানে কি যে আমাদের এই গাড়িটার ভরটা আর এই গাড়িটার ভরটা সমান সমান আছে, 50-50 আছে, ঠিক তো? এই গাড়িতে ভর, এই গাড়িতে তাই ভর আছে। ঠিক আছে, একদম ঠিক। এরপর যদি আমরা এই গাড়িটাকে 60 মিটার/সেকেন্ড স্পিডে চালাই, এবং আমাদের এই গাড়িটাকে আমরা 30 মিটার/সেকেন্ডে চালাই, মানে কি দেখতে পাচ্ছি যে আমরা আমাদের দুটো গাড়ি নিয়েছি, এই একটা গাড়ি এবং এই একটা গাড়ি, এবং এই দুটো গাড়ির ভর তো একই, ভর যে ধ্রুবক, এই গাড়ির ভর আর এই গাড়ির ভরটা একই,
কিন্তু কি করছি আমরা, এই দুটা গাড়িকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্পিডে চালাচ্ছি, মানে একই গতিবেগে চালাচ্ছি না। এই গাড়িটাকে আমরা বেশি জোরে চালাচ্ছি আর এই গাড়িটাকে আমরা কম জোরে চালাচ্ছি। তাহলে বলো, এখন যদি আমাদের এই দুটা গাড়িকে থামাতে হয় তাহলে আমরা কোন গাড়িটার ওপরে বেশি বল প্রয়োগ করব? এখন যদি আমাদের এই দুটা গাড়িকে একই সময়ের মধ্যে থামাতে হয় তাহলে আমরা এখন এই গাড়িটার ওপরে নাকি এই গাড়িটার ওপরে বেশি বল প্রয়োগ করব? পরিষ্কার দেখতে পাচ্ছি দাদা, আমাদের এই গাড়িটা বেশি গতিতে আসছে, মানে তাকে থামানোর জন্য আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। আর এই যে গাড়িটা আছে এটা কম বেগে আসছে, তার জন্য আমরা এই গাড়িটাকে থামাবো অনেক কম বল প্রয়োগ করে। কি করে? ভাবো যে আমাদের কাছে একটা পাথর আসছে দিক থেকে বা একটা ফুটবল আসছে, ঠিক আছে? তো একটা ফুটবল যখন আমাদের একদম ধীরে ধীরে আসে না, তখন সেই ফুটবলটাকে আমরা অনেক সহজে থামাতে পারি। আবার যখন আমাদের ফুটবলটা প্রচন্ড গতিবেগে আসে তখন পালা। কারণ কি, সেই বলটাকে আমাদের থামাতে গেলে কি করতে হবে রে? অনেক বেশি বল প্রয়োগ করতে হবে। মানে কি বলতে পারছি, যে আমাদের যে বস্তুটার বেগটা বেশি সেই বস্তুটাকে থামাতে গেলে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে, বলতে পারে কিনা? অফকোর্স। মানে এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের একটা বস্তুর যদি ভর বেশি হয় এবং সেই বস্তুটা যদি আমরা থামাতে চাই তাহলে কিন্তু তার উপর বেশি বল প্রয়োগ করতে হবে। আবার আমাদের যদি কোনো একটা বস্তুর বেগ বেশি হয় এবং সেই বেশি বেগওয়ালা আমাদের বস্তুটিকে যদি আমরা থামাতে চাই তাহলে কিন্তু আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে। মানে এখানে পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের ভরের জন্য বস্তুটার গতি বেশি হচ্ছে আর বেগের জন্য বস্তুর গতি বেগ হচ্ছে, তার জন্য আমরা আমাদের ভর আর বেগকে এককথায় বা সমন্বয়ে ভর বেগ বলে থাকি। বুঝতে পারলে? কোনো সমস্যা আছে? না। একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগের ফলে কোনো বস্তু থামাতে কত সময় নেবে? একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে একটা বস্তুকে থামাতে কত সময় লাগবে বা কত সময় নেবে, বা কোনো একটি বস্তু নির্দিষ্ট বস্তুকে কোনো বেগে পৌঁছাতে কত সময় নেবে, তা শুধুমাত্র তার প্রাথমিক বেগের ওপর নির্ভর করে না, তার ভরের ওপরেও নির্ভর করে। ঠিক আছে কিনা? একটা বস্তুকে থামাতে গেলে সেই বস্তুটার ওপর, সেই একটা বস্তুকে নির্দিষ্ট সময়ের মধ্যে থামাতে গেলে সেই বস্তুটাকে যদি আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থামাতে চাই তাহলে সেই বস্তুটা কি হচ্ছে, প্রাথমিক বেগটার উপর নির্ভর করে না। প্রাথমিক বেগটার উপর নির্ভর করার সাথে কি হয়, তার বস্তুটার কি হয়, ভরটার উপরে নির্ভর করে। ওকে, ঠিক আছে? কারণ দেখলাম যে আমাদের যদি বেগ সমান হয় তাও যদি আমাদের দুটা বস্তুর মধ্যে ভরটা আলাদা আলাদা হয় তাও কিন্তু আমাদের কি হয়, বেশি বল প্রয়োগ করতে হয়। ঠিক আছে কিনা? তাহলে কি বলতে পারি, যে একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে বা একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগের ফলে কোন বস্তু থামতে কত সময় নেবে তা শুধুমাত্র তার প্রাথমিক যে বেগ সে বেগের উপর নির্ভর করে না, তার বা বস্তুটির ভরের উপরেও নির্ভর করে। বা আরেকভাবে বলা যায়, এক নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে কোনো বস্তুকে থামাতে কত বল প্রয়োগ করতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা বস্তুকে থামাতে কত পরিমাণের বল প্রয়োগ করতে হবে, সেই বলটা কিন্তু সেই বস্তুটার প্রাথমিক গতির উপর নয়, আমাদের ভর আর গতি দুটার অপরে কিন্তু, ভর বা বেগ, ভর ও বেগ দুটো ভৌত রাশির অপরে কিন্তু নির্ভরশীল করে। ঠিক আছে? বলতে পারে কিনা? এক নির্দিষ্ট পরিমাণ সময়ের মধ্যে কোন বস্তুকে থামাতে কত বল প্রয়োগ করতে হবে তা শুধুমাত্র তার প্রাথমিক বেগের উপর নির্ভর করে না, তা নির্ভর করে তার বেগ ও ভরের সমন্বয়ে অর্জিত ধর্মের উপর। তাই এই ধর্মকে বলা হয় ভরবেগ। ঠিক আছে কিনা? একটা বস্তু যদি ভরের পরিবর্তন হয় এবং বেগের পরিবর্তন হয় তাহলে আমাদেরকে বলটা আলাদা আলাদা প্রয়োগ করতে হয়। মানে বলতে পারছি যে একটা যদি বস্তু থাকে এবং সেই বস্তুটিকে আমরা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে থামাতে চাই তাহলে সেই বস্তুটিকে থামাতে গেলে আমাদের বস্তুটার প্রাথমিক বেগের ওপর নির্ভর করে না, তার পাশাপাশি অর্থাৎ আমাদের একটা বস্তুর ভর আর বেগ দুটি, ভর ও বেগ সমন্বয়ে, ভর ও বেগের সমন্বয়ে অর্জিত একটা ধর্মের উপর ডিপেন্ড করেছে আমরা কত বল প্রয়োগ করব আমাদের একটা বস্তুকে নির্দিষ্ট সময়ের মধ্যে থামাতে। তার জন্য আমাদের এই ভর ও বেগের সমন্বয়ে অর্জিত একটা ধর্ম, সেই ধর্মটিকে বলা হয় ভরবেগ বা মোমেন্টাম। আশা করি আর কোনো সমস্যা আমাদের নাই। ঠিক আছে তো? কোনো সমস্যা আছে? যদি ভরবেগ সম্পর্কে আমাদের কোনো সমস্যা থেকে থাকে তো প্লিজ প্লিজ ইয়ার কমেন্ট আমাকে জানাও। ওকে, চিন্তার কোনো কারণ নেই।
যদি ঘুম পাচ্ছে তো কমেন্ট আমাকে জানাও, কারণ কি পিকচার আভি বাকি হ্যাঁ, মানে আমরা তখন থেকে আমাদের ভর কি জিনিস আর বেগ কি জিনিস সেই সম্পর্কে আমরা বুঝলাম। তারপরে আমরা জানবো আমাদের নিউটনের তিনটা গতিসূত্র কি কি, এবং তার মধ্যে আমাদের যে প্রথম গতিসূত্র অর্থাৎ যাকে বলে আমরা ইনার্সিয়া, ল অফ ইনার্সিয়া, জাইডের সূত্র, অর্থাৎ কি যতক্ষণ পর্যন্ত আমরা একটা বস্তুর উপর না বল প্রয়োগ করছি সেই বস্তুটা স্থির থাকলে চিরকাল স্থির থাকবে, এবং সেই বস্তুটা যে গতিশীল থাকবে তাহলে সেই বস্তুটা চিরকাল সেই বস্তুটা গতিশীল থাকবে। এই সম্পর্কে এখন আমরা বুঝবো। ওকে, আচ্ছা ওয়েট, আমরা আমাদের বলের একক সবাই জানি। কি বলের একক আমরা সবাই জানি, ঠিক আছে কিনা? একদম সবাই জানি যে বলের একক হচ্ছে আমাদের কিরে নিউটন হচ্ছে, ঠিক কিনা ভাই? অফকোর্স, কোনো চাপ নাই। আছে চাপ? না, কোনো চাপ কিন্তু আমাদের নেই। আছে, কোনো চাপ আমাদের নেই। এবং আমরা বল সমান, আচ্ছা বল কি, বল কি জিনিস সেই সম্পর্কে আমরা বুঝেছি, কিন্তু বলের সংখ্যা আমরা কিন্তু এখনো পাই নাই। সেই বলের সংখ্যাটা আমরা পাবো ইয়ার নিউটনের প্রথম গতির সূত্র থেকে। তারপরেই আমরা জানবো আমাদের বলের একক কি হয় আর বলের মাত্রাটা কি হয়। তাহলে এখন যেহেতু আমরা ভরবেগ সম্পর্কে বা মোমেন্টাম সম্পর্কে প্রপারলি বুঝলাম, জানলাম, তার জন্য আমরা এখন কি ভরবেগের মাত্রা আর এককটা আমরা পরিষ্কার বলতে পারি। কি ভরবেग समान क्या जाना, भरवेग समान আমরা क्या क्या पता चला, भरवेग समान मुझको पता चला क्या, ভর ইনটু বেগ, ঠিক আছে কিনা? অফকোর্স। এখন বলতো ভরের একক কি? ভরের সিজিএস, সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে আমাদের গ্রাম, এবং বেগের একক হচ্ছে আমাদের কি সেমি পার সেকেন্ড। মানে বলতে পারি কি যে সিজিএস পদ্ধতিতে আমাদের ভর বেগের একক হচ্ছে গ্রাম ইনটু সেমি বাই সেকেন্ড, বা বলতে পারি কি যে গ্রাম ইনটু সেমি ইনটু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? অফকোর্স। এবার যদি আমরা এসআই পদ্ধতিতে বলতে চাই ভরবেগের একক কি, তখন কি বলবো? আমাদের এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে আমাদের কি কেজি, এবং আমাদের এসআই পদ্ধতিতে বেগের একক কি মিটার পার সেকেন্ড। তাহলে বলতে পারি কি এই কেজি ইনটু মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের কি এসআই পদ্ধতিতে ভরবেগের একক। সেই হয় তুমি কিন্তু এপিএস পদ্ধতিতে কি হবে সেটা কম্পেয়ার করো। আর এই এপিএস পদ্ধতিতে আমাদের ভরবেগ বা মোমেন্টামের একক কি হবে সেটা তোমরা কমেন্টে আমাকে জানাও। এটা তোমাকে টাস্ক দিলাম। ওকে, বুঝতে পেরেছো তো? আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা আমাদের নাই, ঠিক আছে? চলো ভাই, কোনো সমস্যা আমাদের নাই। তাহলে এখন বলতে পারি কি যে কেজি ইনটু মিটার ইনটু সেকেন্ড ইনভার্স, এটা আমরা বলতে পারি, কোনো সমস্যা আছে না? ঠিক আছে, এবার চলো এই আমাদের ভরবেগের মাত্রা সম্পর্কে জানা যাক। তো দেখো ভাই, ভরবেগের মাত্রা মানে কি ভরের মাত্রা ইনটু বেগের মাত্রা। আর ভরের মাত্রা কি ভরের মাত্রা হচ্ছে আমাদের এম ইনটু বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান। যে তোমরা জানি যে বেগ সমান দাদা আমাদের হয় কি বেগ সমান হয় সরণ বাই সময় হয়, এবং সরণের মাত্রা হচ্ছে আমাদের এল এবং সময়ের মাত্রা হচ্ছে আমাদের টি। তাহলে বলতে পারি কি এল টি ইনভার্স বলতে পারি। এটা হচ্ছে বেগের মাত্রা, এবং কি এটা লিখেছি আমরা যে ভরের মাত্রা এম ইনটু বেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান। আর এখন যদি আমরা দিতে চাই তাহলে বলতে পারি কি যে এম এল টি মাইনাস ওয়ান। তো এই এম এল টি মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের ভর বেগ বা মোমেন্টামের মাত্রা। তাহলে কি আমাদের ভর বেগের একক জানলাম, সিজিএস টা হয় কি গ্রাম ইনটু সেমি ইনটু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? এবং এসআই টা হচ্ছে কেজি ইনটু মিটার ইনটু সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? এবং আমাদের যে ভরবেগের মাত্রা এম এল টি মাইনাস ওয়ান, এই সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আশা করি আর ভরবেগ সম্পর্কে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক কিনা মেরে ভাই? 1 মিনিট জলটা খাই, একটু রেস্ট নিই, তারপরে আমরা নিউটনের গতিসূত্রগুলিকে দেখছি। ওকে, ওয়েট। हो गया हो गया हो गया, চলো 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 এরপর আমরা নিউটনের গতির সূত্রগুলিকে দেখবো। ওকে, মানে নিউটনের প্রথম সূত্র কি বলছে, নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে, তারপর নিউটনের তৃতীয় সূত্র কি বলছে, তারপরে আমরা জানবো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি শিখতে পারি, এবং সেখানে আমরা দুটি জিনিস আনতে পারি সেই সম্পর্কে বলছি। ওয়েট, তার আগে চলো নিউটনের তিনটি গতিসূত্রগুলিকে আমরা একটু বুঝে নিই, একটু জেনে নেওয়া যাক, একটু মনে করা যাক। কারণ কি আমরা অনেকদিন আগে দাদা পড়েছি, আমাদের ঠিক মনে নেই, আমরা ক্লাস 9-এ পড়েছি। একটু আধবার বললে কিন্তু পরিষ্কার আমরা মনে করতে পারবো। ওকে, চলো। তো দেখো ভাই, একটা কথা বলে দিই, নিউটনের গতিসূত্র কি সেই সম্পর্কে দুই একটা লাইন শুনে নাও।
সেই সম্পর্কে দুই একটা লাইন শুনে নাও। আমাদের এই যে মহাবিশ্ব আছে, এই মহাবিশ্বে আমাদের গতিশীল আছে সমস্ত কোণায় বলতে পারি প্রায়, বা অনেকগুলা বস্তু আছে বা অনেকগুলা কোণা আছে যেগুলো গতিশীল অবস্থায় আছে, ঠিক তো? তো আমাদের মহাবিশ্বে গতিশীল, আমাদের মহাবিশ্বে গতিশীল বস্তুগুলির গতি সম্পর্কে আমাদের স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে তিনটা সূত্র দিয়েছেন। সেই সূত্রগুলিকে বলা হয় নিউটনীয় গতিসূত্র। আরে বলো, ভরবেগ তো আমরা সেট করে দিয়েছি, তাহলে কি এখন আমরা এখানে হেডিং লাগাবো নিউটনের গতিসূত্র। ওকে, চলো, নিউটনের গতিসূত্র। আচ্ছা, আমাদের বল আর ভরবেগ সম্পর্কে কোনো সমস্যা হলে প্লিজ কমেন্ট আমাকে জানাবে, ঠিক আছে? চাপের কোনো ব্যাপার নাই। নিউটনের গতিসূত্র। ওকে, তাহলে কি যে মহাবিশ্বে গতিশীল থাকা সমস্ত বস্তুর গতি সম্পর্কে প্রথম স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে আমাদের তিনটি সূত্র দেন, এবং সেই তিনটি সূত্রকে বলা হয় নিউটনীয় গতিসূত্র। আর আমাদের এই তিনটি গতিসূত্রকে আমরা আমাদের পদার্থবিদ্যার কোনো প্রণত থেকে আমরা প্রমাণ করতে পারি না, তার জন্য আমাদের এই নিউটনের তিনটি সূত্র নিয়ে একটা নতুন শাখা সৃষ্টি হয়েছে। সেই শাখাটিকে বলা হয় আমাদের কাইনেটিক্স। এইটা মাথায় মনে রাখবো। তাহলে কি আমাদের নিউটনের গতি সূত্রগুলিকে আমরা যে শাখার পদার্থবিদ্যার যে শাখার মধ্যে আমরা নিউটনের গতি সূত্রগুলিকে পর্যবেক্ষণ করব, জানবো, শিখবো, সেই শাখাটা হচ্ছে আমাদের কাইনেটিক্স। মানে কি যখন তুমি পিএইচডি করবে না পদার্থবিদ্যায়, তখন তুমি একটা শাখা পাবে, মানে একটা শাখা নিয়ে তোমাকে পড়তে হয়। তো সেই শাখাটা যদি তুমি কাইনেটিক্স চুজ করো, তাহলে সেই কাইনেটিক্স এর মধ্যে তুমি পড়বে কি নিউটনের গতি সূত্রগুলিকে। আর আমাদের নিউটনের গতি সূত্রগুলিকে নিয়ে আমাদের অনেক কিছু তৈরি করা যায়, অনেক কিছু আমাদের রিসার্চ করা যায়, অনেক বড় বড় 50-60টা বই আমরা কিন্তু পড়বো আমাদের এই নিউটনীয় গতি সূত্রগুলিকে নিয়ে, মানে নিউটনের গতি সূত্রগুলিকে নিয়ে। ওকে, বুঝলি তো? তাহলে কি যে মহাবিশ্বে গতিশীল থাকা আমাদের বস্তুগুলির গতি সম্পর্কে প্রথম আলোচনা করেছিলেন, বা গতি সম্পর্কে আমাদের স্যার আইজ্যাক নিউটন 1687 খ্রিস্টাব্দে তিনটি সূত্র দেন, এবং সেই তিনটি সূত্রই আমাদের নিউটনীয় বা নিউটনের গতি সূত্র সম্পর্কে আমরা এখন জানি। তাহলে আমাদের নিউটনের প্রথম সূত্র কি বলছে দাদা? নিউটনের প্রথম সূত্র বা নিউটন ফার্স্ট ল আমাদের বলছে, আমাদের কি বলছে, কি বলছে রে? বলছে বাইরে থেকে প্রযুক্ত নেট বল, বাইরে থেকে প্রযুক্ত কি বাইরে থেকে নেট বল, বা বলতে পারি যে আমাদের নিউটনের প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ নিউটন বলছে বাইরে থেকে নেট বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। বাইরে থেকে প্রযুক্ত নেট বল, বাইরে থেকে বাইরে থেকে বাইরে থেকে এটা আমার নেট বল। ওকে, ঠিক আছে তো? তো বাইরে থেকে নেট বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের নিউটনের প্রথম গতি সূত্র বা নিউটনস ফার্স্ট ল। আবার বলছি, বাইরে থেকে নেট বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থেকে যাবে, অর্থাৎ বস্তুটির কোনো ত্বরণ সৃষ্টি হবে না। এটা হচ্ছে কি নিউটনের প্রথম গতিসূত্র। এরপর আরে আমি লিখছি না, কারণ কি বইয়ে যা কিছু লেখা আছে না সেটাই বলছি আমি। ওকে, আর আমাদের আসলে লেখার কোনো প্রয়োজন নেই, লিখে শুধু জাস্ট টাইম নষ্ট হবে, ঠিক আছে কিনা? আর এমনি তোমার হ্যান্ড রাইটিংটা খুবই বাজে। ওকে, ঠিক কি? একদম ঠিক। তো ভাই কমেন্ট আমাকে জানাও তোমাদের কোনো সমস্যা হচ্ছে নাকি, ঠিক আছে? হঠাৎ মনে পড়ে গেল যে আই থিঙ্ক তোমাদের সমস্যা হতে পারে। ওকে, তো আবার বলছি যে পুরো কমেন্ট বক্সটা ফাঁকা পড়ে আছে শুধু আর শুধুমাত্র তোমার জন্য। নির্ভয়ে ইন্ট্রোভার্ট হাঁটায় এক্সট্রোভার্ট হয়ে ওঠো, এবং কমেন্ট আমাকে জানাও কোথায় কি সমস্যা হচ্ছে। প্লিজ 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 আমি কথা দিচ্ছি কি আমাদের যদি বড় কোনো ডাউট থাকে তাহলে সেটা আমরা হোয়াটসঅ্যাপ ক্লিয়ার করবো, আর যদি ছোটখাটো কিছু প্রবলেম হয় তাহলে আমরা সেটাকে কমেন্ট সেকশনে ডিক্লেয়ার করে দেবো। ওকে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, ঠিক আছে তো? একদম। তাহলে হচ্ছে প্রথম সূত্র হচ্ছে যে বাইরে থেকে নেট বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে
গতিশীল থাকবে, অর্থাৎ বস্তুটির মধ্যে কোনো ত্বরণ সৃষ্টি হবে না, যে সম্পর্কে আমরা যখন বল সম্পর্কে পড়ছিলাম তখনও দেখলাম। ঠিক কি? আরে यार, দ্বিতীয় সূত্র বা নিউটন সেকেন্ড ল। ওকে, নিউটন সেকেন্ড ল কি বলছে? নিউটন সেকেন্ড ল কি বলছে দেখো, কোন বস্তুর ভর কি হচ্ছে, কোন বস্তুর ভর যদি স্থির থাকে বা ভরের কোনো যদি পরিবর্তন না হয় বা ভরটি ধ্রুবক থাকে, সেমই হচ্ছে একটা বস্তু বা ভরটা স্থির থাকা, ধ্রুবক থাকা বা অপরিবর্তন থাকা বা পরিবর্তন না হওয়া, সবকিছু জাস্ট একটাই ব্যাপার। ঠিক আছে কিনা? একদম। তাহলে কি হচ্ছে, কোন বস্তুর ভর, কোন বস্তুর ভরের, কোন বস্তুর ভরের পরিবর্তন না হলে আমাদের কি, কোন বস্তুর ভরের পরিবর্তন না হলে বা কোন বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে, তবে বস্তুটির অপর প্রযুক্ত বল, বস্তুটির অপর প্রযুক্ত বল বস্তুর ভর ও তার ত্বরণের গুণফলের সমানুপাতিক হয়, অর্থাৎ F সমান ma। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, অর্থাৎ বল যদি প্রযুক্ত হয় ত্বরণ সেদিক ঘটে। ঠিক আছে? তাহলে কি, যে কোন বস্তুর, কোন একটা বস্তু আছে, কোন বস্তুর ভরের পরিবর্তন না হলে বা কোন বস্তুর ভর অপরিবর্তিত থাকলে সেই বস্তুটির উপর প্রযুক্ত বল আমাদের বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সমান হয়, F সমান ma হয়। এবং আমরা বস্তুর উপর যে দিকে বলটা প্রয়োগ করি বস্তুটা ত্বরণ সেই দিকে হয়। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র। আবার বলছি, কোন বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুটির উপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেই বলটা আমাদের ভর, ওই বস্তুটির ভর এবং ত্বরণের গুণফলের সমান হয়, এবং আমাদের বলটা যেদিকে আমরা প্রয়োগ করি সেই দিকটাই আমাদের বস্তুটা ত্বরণ সৃষ্টি হয়। ঠিক আছে? একদম। আর আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে সবাই জানি, মুখে মুখে আমরা বলে দিই, প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ঠিক না? এটাই হচ্ছে আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্র বা নিউটনস থার্ড ল। ওকে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আশা করি নিউটনের তিনটা গতির সূত্র সম্পর্কে কোনো সমস্যা আমাদের নাই। আবার বলছি, নিউটনের প্রথম গতিসূত্র বলছে বাইরে থেকে নেট বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু বা গতিশীল বস্তু চিরকাল সমবেগে সচল থেকে যাবে বা গতিশীল থেকে যাবে। ঠিক আছে? অর্থাৎ কি, বস্তুটার বেগে, বস্তুটার ত্বরণের কোনো রকম পরিবর্তন হবে না, বস্তুর মধ্যে কোনো ত্বরণ সৃষ্টি হবে না। ওকে, ঠিক আছে। নিউটনের দ্বিতীয় সূত্র বলছে কোন বস্তুর ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুটার উপর প্রযুক্ত বল আমাদের বস্তুটির ভর ও ত্বরণের গুণফলের সমান, এবং বস্তুটির বলটা, বস্তুটির উপর আমরা বল যেদিকে প্রয়োগ করব সেই দিকে বস্তুটার ত্বরণ সৃষ্টি হবে। এরপর আমাদের নিউটনের তৃতীয় সূত্র বলছে আমাদের একটি বস্তু বা আমাদের বস্তু কেন আসছে বারবার, আমাদের প্রত্যেক ক্রিয়ারই সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমরা যদি ধম করে এই বোর্ডটাকে মারি না, তাহলে আমি যে ক্রিয়া করছি তাহলে কি হবে, আমার হাতটা তো একটা দম করে পাবে, মানে আমাদের বোর্ডটাও কি হবে, আমার হাতটার উপর একটা বল প্রয়োগ করবে। তাহলে যদি আমি হাতটাতে মারছি বোর্ডটাকে, এটা ক্রিয়া হয়, এবং আমাদের বোর্ডটা জন্য আমার হাতটা পাচ্ছে, তাই আমাদের বোর্ডটা যে বলটা প্রয়োগ করছে আমার উপরে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। ওকে, ঠিক আছে? তো যখন আমরা কাউকে রড করে চোটটা মারি তখন কি হয়, গালটা চেট করে লাগে, তো সেম ফোর্স ওরা কিন্তু আমার হাতেও প্রয়োগ করে। ঠিক আছে? মানে গালটাকে চেট ক্রিয়া করলাম, ক্রিয়া, তো আমাদের গালটাকে দিয়ে প্রতিক্রিয়া, ওই জন্য হাতটা আমাদের জ্বলে। ওকে, বাট কি হয়, গালের চামড়াটা পাতলা হয় না, তার জন্য বেশি পায়, আর আমাদের হাতটা চামড়া মোটা হয় তার জন্য কম পায়। মানে বলতে গেলে কি, যে যদি আমরা কাউকে মারি তাহলে আমরা সেম পরিমাণে কিন্তু মারটা খাই। ওকে, এটা মাথায় রাখবে, সেম পরিমাণে মারটা খাই। মানে বলতে গেলে কি, যে আমরা কোনো দোষ করি নাই, যদি আমি মারিছি তো ও ওকে মারিছে, ক্রিয়া প্রতিক্রিয়া সমান ব্যাপার, একই জিনিস। ওকে, ঠিক কিনা? তো কাউকে বলে দিয়ে মারা রাখে, আমি যদি মারি কাউকে তাহলে তুমিও আমাকে সেই মারিছ,
মানে নিউটনের তৃতীয় গতিসূত্র এখানে কাজ করছে, তাই প্লিজ ডোন্ট টাচ মি। ওকে, বুঝতে পেরেছো তো? একদম আশা করি। তো প্লিজ যদি কোথাও কোনো সমস্যা হয় তো প্লিজ কমেন্ট আমাকে জানাও বিনা কোনো চাপে। যদি কোথাও প্রবলেম হয় প্লিজ কমেন্ট আমাকে জানাও, আমি তোমাকে কথা দিচ্ছি যেখানে যেখানে সমস্যা হবে আমি তোমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে আমি তোমাকে বুঝিয়ে দেবো। ওকে, তো আর বেশি ক্লাসটা লং না করে, যাতে বেশি বিরক্তি সৃষ্টি না হয়, ক্লাসটা আমি শেষ করছি। আর প্লিজ শেয়ার করতে ভুলে যাও না তোমার প্রিয় ভাই বন্ধু বান্ধবীদের। ওকে, অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। দেখা হচ্ছে আমাদের পরের লেকচারে, যেখানে আমরা নিউটনের প্রথম গতিসূত্র সম্পর্কে জানবো, তৃতীয় সূত্রের আলোচনা করব, এবং যদি হয়তো আমাদের নিউটনের তৃতীয় গতিসূত্রটাকে আমরা সেখানেই নিপটাই দেবো। ওকে, তো দেখা হচ্ছে কি আমাদের পরের লেকচারে। তো অল দ্য বেস্ট, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। শেয়ার করতে ভুলে যেও না তোমার ভাই বন্ধুদের।